এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা, ইসরায়েলের পক্ষ থেকে নতুন কোন শর্ত মেনে নেওয়া হবে না বলে হামাসের ঘোষণা। আমরা সকল শত্রুকে তাড়া করে শাস্তি দেব, জেনারেল সালামি। ফিলিস্তিনি জনগণ অচিরে বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে, আইআরজিসি। পিটার্সবার্গ নিরাপত্তা সম্মেলনে আহমদিয়ানির ভাষণ, ব্রিক্সভুক্ত দেশগুলোকে নিয়ে নিরাপত্তা সংস্থা গঠন করার প্রস্তাব দিল ইরান। এবং আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি যাচাই বাছাই করছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন, গণমাধ্যম নয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকার কাজ করে। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আলোচনায় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে আর কোন শর্ত মেনে না হবে না বলে ঘোষণা করেছে হামাস। সংগঠনটির ডেপুটি পলিট ব্যুরো প্রধান খলিল আল হাইয়া এ ঘোষণা দিয়েছেন। ইসরায়েল ও হামাসের আলোচনায় মধ্যস্থতা করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান এবং মিশরের গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেল। হামাস নেতা হাইয়া বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা মন্ত্রীকে তার সংগঠনের এই অবস্থান জানিয়ে দিয়েছেন। হামাসের প্রতিনিধি দল শুরু থেকেই তাদের এই অবস্থানে অটল ছিল যে পুরো গাজা উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহারের কথা যে চুক্তিতে থাকবে না তা হামাস মেনে নেবে না। খলিল আল হাইয়া বলেন, ইসরায়েলি পণবন্দীদের জীবিত ফিরিয়ে নিতে হলে গাজা উপত্যকা থেকে সকল ইহুদিবাদী সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন, উপত্যকায় অবাধে ত্রাণবহরের প্রবেশ এবং নির্বিঘ্নে গাজার পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো মেনে নিতে হবে। হামাস নেতা আরও বলেন, যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটি সম্পূর্ণ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় এবং এ ব্যাপারে অন্য কারো মতামত চাপিয়ে দেওয়া যাবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসেন সালামি বলেছেন, ফিলিস্তিনি জনগণ অচিরে বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরায়েল ও তার মিত্ররা তাদের অপরাধের ফল ভোগ করবে। তিনি গতকাল তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আশা ব্যক্ত করেন। জেনারেল সালামি বলেন, আজ আমরা গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিরোধ দেখতে পাচ্ছি। এটি দৃশ্যত অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু শিগগিরই এটি ফিলিস্তিনি জনগণের ধৈর্যের রহস্য হিসেবে প্রমাণিত হবে। তারা অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরায়েল তার অপরাধের ফল ভোগ করবে। তিনি বলেন, ইরান আজ একটি শক্তিশালী, নিরাপদ, গর্বিত দেশ, যেটি জালিমের সঙ্গে মুখের ভাষায় নয় বরং শক্তিমত্তার ভাষায় কথা বলে। আমরা সকল শত্রুকে তাড়া করে শাস্তি দেব এবং তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। আমরা বিগত ৪৫ বছরে বহুবার শত্রুকে তাড়া করে শাস্তি দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছে বলে জানান সালামি। তিনি বলেন, ইরান ও মুসলিম উম্মাহ টিকে থাকবে এবং ইসলামের শত্রুরা অপমানিত অবস্থায় মুসলিম ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হবে। ইরান বলেছে, হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে, তবে তা হবে তেহরানের ইচ্ছা ও সময় অনুযায়ী। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সংগঠনটির সাবেক পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে আরও বেশি শক্তিশালী ও ইহুদিবাদী ইসরায়েলকে আরও বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে। হামাসের নয়া পলিট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার
মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়ার শাহাদাতের পর এসব নেতা সিনোয়ারকে বার্তা পাঠিয়ে শোক ও সমবেদনা জানিয়েছিলেন। ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে গত 31 জুলাই তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন। সিনোয়ার তার বার্তায় আরো বলেন, এই তাজা রক্ত ও শহীদদের বরকতময় কাফেলা নাৎসি ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় আমাদের দৃঢ়তা ও শক্তি বৃদ্ধি করবে এবং পরিণতিতে এই দখলদারের শক্তি ফিলিস্তিনি ভূমি থেকে বিতাড়িত হবে ও মুছে যাবে। সেই বিজয়ের মাধ্যমে আমরা জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব। তিনি বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাত প্রমাণ করেছে যে আমাদের নেতা ও যোদ্ধাদের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের রক্তের চেয়ে মোটেও দামি নয়। রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ব্রিক্স গ্রুপের আত্মপ্রকাশের ফলে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সমাপ্তির পথে রয়েছে। সেই সঙ্গে সদ্য জন্ম নেওয়া একটি নতুন বিশ্ব ধীরে ধীরে বেড়ে উঠছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত কাজেম জালালি। ব্রিক্স হল উদীয়মান অর্থনৈতিক শক্তির নেতৃত্বে গঠিত একটি গ্রুপের নাম। 1990-এর দশকের মাঝামাঝি সময়ে আমেরিকার একাধিপত্যবাদের স্বর্ণযুগে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ইংরেজি নামের আদ্যাক্ষর যোগ করে গঠিত হয়েছিল ব্রিক্স। বার্তা সংস্থা ইরনা জানায়, গতকাল সন্ধ্যায় ব্রিক্সের সদস্য দেশগুলোর সংস্কৃতি মন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ইরান আরও বলেছে, উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্স আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী একটি নয়া নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে পারে। ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বুধবার রাশিয়ার বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গে ব্রিক্সের নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্ব যখন দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে তখন ব্রিক্সভুক্ত দেশগুলো রয়েছে বিশাল জনসংখ্যা, অনেক বড় অর্থনীতি ও বিশাল ভূখণ্ড। কাজে এই সংস্থা ভবিষ্যতে পৃথিবীর জন্য একটি নিরাপদ ব্যবস্থা প্রতিষ্ঠায় সাহায্য করার লক্ষ্যে একটি নতুন নিরাপত্তা অবকাঠামো তৈরি করতে পারে। তিনি ব্রিক্সের সম্ভাব্য ও নিরাপত্তা অবকাঠামোর জন্য ব্রিক্স সিকিউরিটি কমিশন নাম প্রস্তাব করেন। আহমাদিয়ান বলেন, এই কমিশন বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় যে দুর্বলতাগুলো রয়েছে তা কাটিয়ে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা সক্ষম হবে। রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার আমন্ত্রণে সেন্ট পিটার্সবার্গ সম্মেলনে অংশ নিচ্ছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আহমাদিয়ান। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ তাবরেজ রাম চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হককে আর্মি অ্যাক্টের বিভিন্ন সেকশনের বিধি অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অকালীন বা বাধ্যতামূলক অবসর প্রদান করা হল। এই আদেশ জারির তারিখ থেকে 15 দিনের মধ্যে উক্ত কর্মকর্তার অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিটি যাচাই বাছাই করছে। 2017 সালে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আদানি গ্রুপের সঙ্গে তাদের ঝাড়খণ্ড ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি করে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার চুক্তির শর্তাবলী এবং বিদ্যুতের জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা ন্যায্য কিনা সেটি মূলত খতিয়ে দেখতে চায়। কারণ দেশের আইন না মেনে বিদেশি কোম্পানি থাকতে পারে না, তাই সেসব তদন্ত হবে। এটি ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করা হবে না।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দিল্লি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া না দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ করে। গত 5 আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বার্লিনে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি একথা বলেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। সংক্ষিপ্ত বিরতির পর আবারও ফিরছি বিশ্ব সংবাদে। গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত আরেকটি স্কুলে পাশবিক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। বুধবার রাতে চালানো ওই হামলায় অন্তত 14 ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, মধ্য গাজার আল জাউনি স্কুলে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থা আনডোরার 2 জন কর্মী রয়েছেন। গাজার গণমাধ্যম বিষয়ক দপ্তর জানিয়েছে, আল জাওয়ানি স্কুলে ইসরায়েলি হামলার সময় সেখানে প্রায় 5,000 বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছিলেন। গত 11 মাসে এই নিয়ে ইসরায়েলি সেনারা ওই স্কুলে অন্তত 5 বার হামলা চালালো বলে বাসাল জানান। এর আগে গত সোমবার গাজার আল মাহসি শরণার্থী শিবিরের একটি স্কুলে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর হামলায় অন্তত 40 ফিলিস্তিনি শহীদ হন। গাজা উপত্যকায় গত বছরের 7 অক্টোবর থেকে শুরু করে গত 11 মাসের পাশবিক ইসরায়েলি হামলায় অন্তত 41,000 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। উপত্যকার 24 লাখ মানুষের প্রায় সবাই চলমান যুদ্ধে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইরান যে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তার কোনো প্রমাণ তাদের কাছে নেই। ইরানি নিউজ এজেন্সি ইসনা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকার কর্মকর্তা এবং মিডিয়ার অভিযোগের পর ওই স্বীকারোক্তি করেন। অভিযোগ তোলা হয়েছে, ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, কিন্তু এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই বলে জানালো জেলেনস্কি। ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা দুদেশের কর্তৃপক্ষই বারবার অস্বীকার করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তার ব্যক্তিগত এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, আমেরিকা ও ইউরোপ আবারও মিথ্যা তথ্য এবং ত্রুটিপূর্ণ যুক্তির আশ্রয় নিয়েছে। ইরান রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি, ব্যাস। জাতিসংঘে ইরানের প্রতিনিধিও জোর দিয়ে বলেছে, ইউক্রেন সংঘাতের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ইরান যে নিজেই কোনো অস্ত্র পাঠায়নি তা নয়, বরং অন্য দেশগুলোকেও সংঘাতে জড়িত পক্ষগুলোকে অস্ত্র পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে। পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন মামলায় ট্রাম্পের সাজা স্থগিতের ঘটনা আমেরিকার বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের ঘটনা আমেরিকার বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিচারক জোয়ান মার্চান গত 6 সেপ্টেম্বর এক নির্দেশে সাজা ঘোষণার দিন 26 নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করতে আগ থেকেই নানা আইনি কৌশল অবলম্বন করছেন তার আইনজীবীরা। এর আগে 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। নিউ ইয়র্কের একটি আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের রাইট টু সাইলেন্ট মামলায় সাজা ঘোষণা করা হবে। মার্কিন সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ দাবি করে আসছে যে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত এবং স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করে থাকে, কিন্তু যেসব মামলায় ট্রাম্পের অপরাধ প্রমাণিত হয়েছে সেগুলো স্থগিত করার ঘটনা দেশটির বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। ডোনাল্ড ট্রাম্পের অপরাধের বিরুদ্ধে মার্কিন বিচার ব্যবস্থার নীরবতা সম্পর্কে রেসালাত পত্রিকায় হানিফ গাফফারি লেখা একটি প্রবন্ধে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার এক অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হলেও চলতি বছরের জুনে এ সংক্রান্ত মামলা স্থগিত করার রায় দিয়েছে জর্জিয়ার আপিল আদালত। ট্রাম্পের বিরুদ্ধে আনা 4টি ফৌজদারি মামলার একটি ছিল এটি, কিন্তু আদালত ট্রাম্পের সুরক্ষা নিশ্চিত করেছে। এক্ষেত্রে আমরা পর্নোগ্রাফিক চলচ্চিত্রের অভিনেত্রী স্টোরমি ড্যানিয়েলসকে ট্রাম্পের ঘুষ দেওয়ার বিষয়ে মার্কিন আদালতের রায়ের কথা উল্লেখ করতে পারি। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, 2006 সালে স্টোরমির সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে $1,30,000 ঘুষ দেওয়া হয়েছিল স্টোরমিকে। ব্যবসায়ী রেকর্ডে এ তথ্য গোপন করেছিলেন ট্রাম্প। ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়েছে। তবে আদালতের বিচারক জন মেটচান বলেন, সাজা প্রদানের তারিখ স্থগিত করা হয়েছে যাতে কোনো রকম ধারণা না জন্মায় যে বিচারিক প্রক্রিয়াটি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীর উপর প্রভাব ফেলতে পারে বা তা প্রভাবিত করতে পারে। আদালত একটি ন্যায্য, নিরপেক্ষ এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান বলে তিনি দাবি করেন। বিচারক রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়ানোর কথা বললেও ট্রাম্পের সমালোচকরা বলছেন, এই ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে তার অবস্থানের ভিত্তিতে বিশেষ সুবিধা প্রদান করছে। মার্কিন বিশেষ কৌঁসুলি মনে করেন 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত মামলাটি পর্নোতারকাকে ঘুষ দেওয়া এবং কর ফাঁকির মামলার মতোই পরিণতি বরণ করেছে। ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে জয়লাভ করেন তাহলে মার্কিন সংবিধান অনুযায়ী অপরাধে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এবং তার আশপাশের লোকদের ক্ষমা করে দিতে পারবেন এবং উল্লেখিত মামলাগুলো স্থগিত করতে পারবেন। তখন ট্রাম্পের বিরুদ্ধে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।